আচ্ছা, তো বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস শুরু করব আজকে। ঠিক আছে, অনেকটা আগের চ্যাপ্টারটা ভালো করে বুঝে থাকলে এই চ্যাপ্টারে অনেক কিছুতেই বোঝার কোনো সমস্যা হওয়ার কথা নয়। ফার্স্ট পোর্শনটা পুরো আগের চ্যাপ্টারটার ওপরই, মানে আগের চ্যাপ্টারে যা যা পড়েছিস, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট প্লাজমিড, রিকম্বিনেন্ট সেল বানানো, ট্রান্সফর্ম সেল বানানো, এই সবের ওপরই প্রথম পোর্শনটা পুরোটাই আছে। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশনটা তোরা পড়ে নিবি। ইন্ট্রোডাকশনটা পড়ার পর আসছে কি ট্রান্সজেনিক অর্গ্যানিজমস, পেজ নাম্বার 612-এ আছে ট্রান্সজেনিক অর্গ্যানিজমস। ঠিক আছে, ট্রান্সজেনিক অর্গ্যানিজম। ট্রান্সজেনিক অর্গ্যানিজমস কাদের বলা হয়? ট্রান্সজেনিক অর্গ্যানিজমস হচ্ছে যাদের যেই অর্গ্যানিজমসের বডির জিনের মধ্যে আমরা কোনো ম্যানিপুলেশন করেছি। ঠিক আছে, সে হয়তো ওর জিন কেটে আমরা কিছু ফরেন জিন ঢুকিয়েছি, বা ওর কোনো জিন কেটেই বাদ দিয়ে দিয়েছি, বা হোয়াট এভার। ঠিক আছে, ইনসার্ট করেছি কোনো জিন দূর বাইরে থেকে, সেটাকেই বলা হয় ট্রান্সজেনিক অর্গ্যানিজম। ঠিক আছে, যেমন ধর আমি একটা এরকম একটা ফরেন জিন আছে, এটা হচ্ছে ফরেন জিন। ঠিক আছে, এটা হচ্ছে ফরেন জিন। এই হচ্ছে আমার একটা মাইস, অ্যাকচুয়ালি মাইস না, একটা হলে মাউস হবে। এই হচ্ছে আমার একটা মাউস। ঠিক আছে, তো মাউসের বডিতে তো প্রত্যেকটা সেলে ডিএনএ আছে, সেটা হচ্ছে মাউসের ডিএনএ। আর যত বডিতে যত জিন আছে, যত ডিএনএ আছে, সব কিছু নিয়ে কি বলেছিলাম? জিনোম বলেছিলাম। বডিতে যা যা আছে, বডিতে যত জিন আছে, সব জিন মিলিয়ে সেই অর্গানিজমটার জিনোম হবে। তো ধর আমি এই মাউসের একটুখানি ডিএনএ বার করলাম, ডিএনএ বার করে আমি কি করলাম? ম্যানিপুলেশন করলাম। ম্যানিপুলেশন করে মানে ম্যানিপুলেশন কীভাবে করলাম? ওর ডিএনএটা আমি একটু কাটলাম, ওর ডিএনএটা কেটে আমি এখানে একটু জিন অফ ইন্টারেস্ট ঢোকালাম। ঠিক আছে, জিন অফ ইন্টারেস্ট ঢোকানোর পর আমি এই জিনিসটা আবার মাউসের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে মাউসের পুরো ডিএনএতে কীরকম দেখতে লাগবে? মাউসের পুরো ডিএনএতে এই জিন অফ ইন্টারেস্টটা ঢুকে গেছে। তাহলে এই মাউসটা যেরকম আগে ছিল, সেই মাউসটা কি আর সেরকম থাকলো না? ওর জিনের মধ্যে একটা ম্যানিপুলেশন হয়েছে। উই হ্যাভ হ্যাম্পার্ড উইথ দ্য জিন। সেটা ভালো হ্যাম্পারিংও হতে পারে, হয়তো আমি ওর কিছু ভালো করার জন্য হ্যাম্পারিংটা করেছি, সেটা হতে পারে। সে ভালো হোক খারাপ হোক, আমি ওর জিনে কিছু ঢুকিয়েছি, ইনসার্ট করেছি, তো এটাকে বলা হবে, এ এখন হয়ে গেল ট্রান্সজেনিক। এই অর্গানিজমটা এখন হয়ে গেল কি? ট্রান্সজেনিক। আর যেই জিনটা যেই জিনটা আমি ঢোকালাম, কোন জিনটা ঢুকিয়েছি? এইটুকু জিন ঢুকিয়েছি, তো এই জিনটাকে বলা হবে, আগের চ্যাপ্টারে এতক্ষণ কি পড়ে এলি? ফরেন জিন বলা হচ্ছিল। ফরেন জিন তো বটেই, কিন্তু ফরেন জিনের একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা কি? ট্রান্সজিন। ঠিক আছে, ট্রান্সজিন বলা হবে। আর এই যে সায়েন্সটা, এই মেকানিজমটা, এই যে স্টাডিং, ট্রান্সজিন ঢোকানো, ট্রান্সজিন ঢুকিয়ে তার মধ্যে ম্যানিপুলেশন করা, এই গোটা জিনিসটাকে বলা হয় ট্রান্সজেনিক টেকনোলজি বা ট্রান্সজেনিক্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যাই বলিস না কেন। ঠিক আছে, ট্রান্সজেনিক অর্গানিজমকে কি আমরা তো ওর মধ্যে ইঞ্জিনিয়ারিং করছি, ট্রান্সজেনিক অর্গানিজমের বডির মধ্যে আমরা কিছু ইঞ্জিনিয়ারিং করছি। কীরকম ইঞ্জিনিয়ারিং করছি? জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করছি। জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করছে, তো ওকে কি বলা যাবে? জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার অর্গানিজমস বলা যেতে পারে তো, কারণ ওর মধ্যে আমি কিছু ইঞ্জিনিয়ারিং করেছি। আর কোথায় ইঞ্জিনিয়ারিং করেছি? জিন ইঞ্জিনিয়ারিং করেছি। সো উই ক্যান কল ইট আ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, বা ওটাকে কি বলা হয়? বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, জিইও, বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে ওর মধ্যে আমি মডিফিকেশন করে দিয়েছি, যেটাকে বলা যেতে পারে জিএমও। জেনারেলি জিইও না, জেনারেলি জিএমও নামেই আমরা এই ট্রান্সজেনিক অর্গানিজমগুলোকে জেনে থাকি। ঠিক আছে, শুধুমাত্র যে এরকম ওর জিনের মধ্যে যে শুধুমাত্র ফরেন জিন ঢোকালেই ট্রান্সজিন হয় তা কিন্তু না। হতে পারে ওদের নিজেদের জিন আমি কেটেই বার করে দিলাম, মানে আমি জেনেটিক্যালি মডিফাইড হওয়ার জন্য কিছু না কিছু তোকে ওর জিনে ঢোকাতেই হবে। তো ধরে নে আমি অন্য কোনো ফরেন জিন না ঢুকিয়ে, ধর এটা মাউসের জিন,
ধর এটা হচ্ছে তোর মাউসের জিন, ধরে নে ওর মধ্যে একটা এরকম এর একটা কপি আছে জিনের, ওর নিজের বডির, এটা ফরেন জিন নয়, ওর নিজের বডিতে এরকম একটা কপি আছে। আমি ধর কোনো কারণে করলাম কি, ওর এটাকে কেটে বের করলাম, কেটে বের করে ওর কপি বানালাম, কপি বের করে মাউসের এই জিনটা ওর মধ্যে রিটার্ন তো করালামই, আর একটা কপি ঢুকিয়ে দিলাম, মানে ওর নিজেরই জিনের আর একটা ডুপ্লিকেট কপি ঢুকিয়ে দেওয়া যেতে পারে। এটা কি কারণে, এখন এটা অনেক গভীরে যেতে হবে, তাহলে অনেক কারণে অনেক জিনিস এখন করা হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। মোস্টলি জেনারেলি কি করা হয়, হয়তো ওর মধ্যে কোনো ডিফেক্টিভ জিন আছে, মানে ধর এই মাউসটার মধ্যে, এই জিনটার মধ্যে এই পোর্শনটা এমন কিছু ক্ষতিকারক প্রোটিন বানাচ্ছে যেটা মাউসকে ক্ষতি করছে। বলেছিলাম কি প্রত্যেকটা জিন কোডস ফর হোয়াট, আ প্রোটিন, এই কথাটা এবার মাথার মধ্যে হোপফুলি ঢুকেছে যে প্রত্যেকটা জিন ইজ কোডিং ফর আ প্রোটিন। তো ফর এক্সাম্পল এই যে মাউসের জিনটা আছে সেটা হয়তো মাউসটাকে ক্ষতি করছে, তো আমি কি করব, এটাকে কাটবো, এটাকে কেটে ডিফেক্টিভ জিনটাকে পুরো বেরই করে দেবো, বের করে দিয়ে কোনো ফরেন ভালো মানে ওয়েল ওয়ার্কিং ফাংশনাল এটা তো নন ফাংশনাল বা ডিফেক্টিভ, একটা ফাংশনাল ভালো জিন ঢুকিয়ে দিলাম, যার জন্য এবার ওর মধ্যে ভালো প্রোটিনটা সিক্রিট করবে, এই ডিফেক্টিভ প্রোটিনটা সিক্রিট হবে না, তার জন্য ওর ক্ষতিও হবে না, ওর তাতে ভালো হলো। তাহলে এতগুলো কারণে আমি ফরেন জিন ঢোকাতে পারি, বা এতগুলো কারণে আমি একটা ট্রান্সজেনিক অর্গানিজম বানাতে পারি। ঠিক আছে, এবার এই যে ট্রান্সজেনিক অর্গানিজম আমরা বানাচ্ছি, কিভাবে বানানো যায়, এটা কিন্তু আগের চ্যাপ্টারেরই কন্টিনিউয়েশন, যে ট্রান্সজেনিক অর্গানিজম কিভাবে বানানো যায় সেটা আগের চ্যাপ্টারেই পড়েছিস। পেজ নাম্বার 613 দেখ, ডেভেলপমেন্ট অফ ট্রান্সজেনিক অর্গানিজম আমরা ডেভেলপ করছি কি করে, প্রথমটা তো দেখ লেখা আছে ইউজিং আ ভেক্টর। আর কতবার বলবো, তুই একটা সেলের মধ্যে একটা ধর ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ব্যাকটেরিয়াল ডিএনএ আছে আর ব্যাকটেরিয়াল প্লাজমিড আছে, এই প্লাজমিডটাকে তুই বার করবি, এই প্লাজমিডটাকে তুই কাটবি, তোর ফরেন জিন অফ ইন্টারেস্ট ঢোকাবি, তারপর এই রিকম্বিনেন্ট প্লাজমিডটা তুই অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিবি, তারপর তুই ওটাকে কি করতে চেষ্টা করবি, ওর ক্লোন করাতে চেষ্টা করবি, ও যাতে অনেক 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 নাম্বারস গ্রো করতে পারে। যখন অনেক নাম্বারে গ্রো করে যাবে তখন তুই কি করতে পারবি, এই জিনটা দিয়ে প্রোডাকশন করাতে পারবি। ফর এক্সাম্পল, এই যে তুই ফরেন জিনটা ঢুকিয়েছিস, ধর এই জিনটা রেসপন্সিবল ফর মেকিং ইনসুলিন, ফর প্রডিউসিং ইনসুলিন, ফর জেনারেটিং ইনসুলিন। তো তুই যখন ইনসুলিন জিনটাকে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়েছিস, আর এরকম অনেক ধর ব্যাকটেরিয়া হয়ে গেছে যার মধ্যে এই ইনসুলিন জিনের কপিটা আছে, এবার তুই প্রত্যেকটা ব্যাকটেরিয়াকে দিয়ে প্রোডাকশন করাচ্ছিস এই জিনের যা কোডিং, এই জিন কি কোড করছে, ইনসুলিন প্রোডাকশন করেছে, তুই বুঝতে পারছিস কত ইনসুলিন প্রডিউস হবে। তো সেটা হতে পারে নাম্বার 1-এ দেখ লেখাই আছে যে আমি ফ্যাক্টরি হিসাবে ইউজ করতে পারি এগুলোকে, আমার হরমোন প্রোডাকশনের জন্য, আমার ড্রাগস প্রোডাকশনের জন্য ইউজ করতে পারি। নাম্বার 2-এ আছে আমি প্রচুর কপি বানাতে পারি, এটার দেখ এই যে আমার রিকম্বিনেন্ট ডিএনএটার প্রচুর কপি হয়ে যাচ্ছে, তো সেটা আমার কিসের জন্য কাজে লাগবে সেটা অত সব বলেনি, কিন্তু আমার তো কপি তো হয়ে যাচ্ছে যত কপি আমার দরকার। আর নাম্বার 3 হচ্ছে ফরেন ডিএনএ ইউক্যারিওটিক সেলে ঢোকানোর জন্য, ধর আমি কোনো প্লান্টে, এই যে মনে আছে তুই পড়েছিস অ্যাগ্রোব্যাকটেরিয়াম যেটা পড়লি, টিআই প্লাজমিড, ওটা তো এরকমই। আমি প্লান্ট সেলের মধ্যে আমি যদি এইটাকে ঢুকিয়ে দিই, ব্যাকটেরিয়াটাকে ঢুকিয়ে দিই, এটা তো প্লান্ট হচ্ছে একটা ইউক্যারিওটিক সেল, মানে বুঝিস ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের তফাৎ বুঝিস? প্রোক্যারিওটিক সেল হচ্ছে সেই সেল যেই সেলের মধ্যে আলাদা করে কোনো তুই নিউক্লিয়াস দেখতে পাবি না, নিউক্লিয়ার মেটেরিয়াল মানে ডিএনএটা এরকমভাবে জাস্ট পড়ে রয়ে যায়, মানে কোনো নিউক্লিয়াসের মধ্যে বদ্ধ নয়, নিউক্লিয়ার মেটেরিয়ালটা পুরো গড়াগড়ি খায়, দ্যাট ইজ আ প্রোক্যারিওটিক সেল, যার মধ্যে নিউক্লিয়াস নেই, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে সার্কামলোকিউটেড নেই, সারাউন্ডেড নয়।
ইউক্যারিওটিক সেল মানে সেলের মধ্যে অলওয়েজ নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে কভার্ড থাকবে, তার মধ্যে থাকবে ডিএনএ, দ্যাট ইজ ইউক্যারিওটিক। তো আমরা প্লান্টস যত রকমের মাল্টি সেলুলার অর্গানিজমস দেখতে পাচ্ছিস চারদিকে, অ্যালগি, ফাঞ্জাই, সবাই কিন্তু ইউক্যারিওটিক অর্গানিজম। প্রোক্যারিওটিক কারা? ব্যাকটেরিয়ারা প্রোক্যারিওটিক। ঠিক আছে, ওদের মধ্যে কোনো দেখ না আলাদা করে কোনো নিউক্লিয়াস আছে? আমি যে প্রথম থেকে আগের চ্যাপ্টারটা পড়িয়ে আসছি বায়োটেকনোলজি, ডিড আই এভার ড্র নিউক্লিয়াস? আমি কোনোদিন নিউক্লিয়াস ড্র করিনি, বিকজ দে আর প্রোক্যারিওটিক। ওদের মধ্যে নিউক্লিয়াসটা এরকমভাবে আলাদা করে ভালো করে ওয়েল ডিফাইন্ড নেই। ঠিক আছে, তাহলে প্রোক্যারিওটিক সেলেও আমি ইউক্যারিওটিক সেলেও আমি ঢোকাতে পারি ভেক্টর দিয়ে, সেটাও একটা হতে পারে। তাহলে প্রথমটা বুঝতে পেরেছিস, ইউজিং আ ভেক্টর অ্যাজ ভেহিকেল ফর জিন ট্রান্সফার। ভেক্টরটাকে আমি লরির মতো ইউজ করছি জিনটাকে ট্রান্সফার করানোর জন্য। এইটা এক রকমের উপায় যেভাবে আমি ট্রান্সজেনিক অর্গানিজম বানাতে পারি। আচ্ছা, এই যে আমি মানে ফরেন ডিএনএটা ঢুকিয়ে দিলাম এই গাছটার মধ্যে, এই গাছটাকে তুই এখন কি বলবি? ট্রান্সজেনিক। এই গাছটা যাবে ট্রান্সজেনিক কেন? ওর মধ্যে ফরেন জিনিসপত্র ঢোকানো হয়েছে। যখনই কোনো কারো জিনের মধ্যে কোনো অন্য কোনো ব্যাপার হবে, যেটা আনন্যাচারাল কিছু হবে, তখনই সেটাকে তুই বলবি ট্রান্সজিন। ঠিক আছে, নেক্সট দেখ, নেক্সটটাও আগের চ্যাপ্টারে পড়েছিলি, একটা গ্রিন বক্সে ছিল। ঠিক আছে, ভেক্টরলেস অর ডিরেক্ট ইন্ট্রোডাকশন অফ ফরেন ডিএনএ। আগেরটাতে আমি ভেক্টর ইউজ করলাম, প্লাজমিড ইউজ করলাম, প্লাজমিডটা কী করলো? মাথায় করে ফরেন ডিএনএটাকে নিয়ে গেল। বাট আমি যদি ভেক্টর ইউজই না করি, আমি ডিরেক্ট জিনটাকে ট্রান্সফার করে দিতে চাইছি, অত ভেক্টর কারোর মাথার ওপর চাপাতে চাইছি না। তাহলে কীরকম কীরকম মেথড হতে পারে? প্রথমটা দেখ, কেমিক্যাল মিডিয়েটেড জিন ট্রান্সফার। কেমিক্যাল মিডিয়েটেড জিন ট্রান্সফার, ধর তুই একটা তোর ফরেন ডিএনএ একটা প্লান্ট সেলের মধ্যে ঢোকাতে চাস, বা তুই ভেক্টর ছাড়া ঢোকাতে চাস। তো এই ধর আমার প্লান্ট সেল, তুই এই প্লান্ট সেলের মধ্যে কোনো ফরেন ডিএনএ ঢোকাতে চাইছিস। তো এই তুই প্লান্ট সেলটাকে তুই একটা বিকারে নিবি, বিকার না, অ্যাকচুয়ালি টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়। প্লান্ট সেল তো এইটুকু একটা জিনিস, মাইক্রোস্কোপিক, দেখাও যায় না। একটা জায়গা নিবি, প্লান্ট সেলের সাথে তোর রিকোয়ার্ড ফরেন ডিএনএ নিবি, এতগুলো কেন নিয়েছি? পিসিআর করে অনেকগুলো নাম্বারে বাড়িয়ে নিয়েছি, যাতে একটা না একটা ঢুকে যায়। তো এটা আমার ফরেন ডিএনএ, বা কি বলতে পারিস, জিন অফ ইন্টারেস্ট। ঠিক আছে, ফরেন ডিএনএ বা জিন অফ ইন্টারেস্ট আমি নেব, প্লান্ট সেলার ফরেন ডিএনএ নেব, নিয়ে এর মধ্যে আমি কিছু কেমিক্যালস দিয়ে দেব। এই জায়গাটার মধ্যেই আমি কিছু কেমিক্যালস দিয়ে দেবো, স্পেশালি পিইজি ইউজ হয়, পলিইথিলিন গ্লাইকল ইউজ হয়, বা ডেক্সট্রান সালফেটও ইউজ হয়। পলিইথিলিন গ্লাইকলটা খুব সচরাচর ইউজ হয়। এই কেমিক্যালটা এমনভাবেই ডিজাইনড, মানে কেমিক্যালটার ক্যারেক্টারটাই এমন যে কেমিক্যালটা ফরেন ডিএনএটাকে বাউন্ড করবে যাতে ও প্লান্ট সেলের মধ্যে ঢুকে যায়। আর প্লান্ট সেলের মধ্যে ঢুকে গেলে প্লান্ট সেলের মধ্যে এই ফরেন ডিএনএটা কোথাও গিয়ে আটকে যাবে, প্লান্ট সেলের ডিএনএর মধ্যে কোথাও গিয়ে আটকে যাবে, প্লান্ট সেলটা হয়ে যাবে ট্রান্সজেনিক। ঠিক আছে, তো এটা হলো কেমিক্যাল মিডিয়েটেড। কেন আমি কেমিক্যাল ইউজ করছি? তো প্রথমে একটা কেমিক্যাল মিডিয়েটেড। তারপরেরটা দেখ, ইলেকট্রোপোরেশনটাও আগের চ্যাপ্টারে পড়েছিস। ইলেকট্রিসিটি দেওয়া হয়, প্রচুর হাই ভোল্টেজে ইলেকট্রিসিটি দেওয়া হয়। প্রচুর হাই ভোল্টেজে ইলেকট্রিসিটি দেওয়া হলে কি হবে? এই যদি আমার সেল হয়, আর এই ধর আমার সেল মেমব্রেন যদি হয়, ঠিক আছে, এই হচ্ছে আমার সেল মেমব্রেন। খুব হাই ভোল্টেজে ইলেকট্রিসিটি যদি দেওয়া হয়, এই সেল মেমব্রেনে ছোট ছোট কি হয়ে যাবে? পোর্স ফর্ম হয়ে যাবে, ছোট ছোট গর্ত ফর্ম হয়ে যাবে। এই পোর্স ফর্ম হয়ে গেলে কি ঢুকে যাবে এর মধ্যে? আমার ফরেন ডিএনএ এই পোরগুলো দিয়ে ঢুকে যাবে। এই পোর ফর্মেশনের জন্য কিন্তু হাই ভোল্টেজ কারেন্ট চাই, তবেই পোর্স হবে, তবে ডিএনএ আমার ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রোপোরেশনটা দেখ কি লেখা আছে। দ্য ইলেকট্রিক ইম্পালস অফ হাই ভোল্টেজ মেক্স ফাইন ট্রানজিয়েন্ট মানে টেম্পোরারি। পোর্সগুলো রয়ে যাবে না, পোর্সগুলো যদি রয়েই যায় তাহলে তো মুশকিল, তাহলে তো সেল মেমব্রেন যদি পোর্স হয়ে যায় তাহলে প্লান্ট সেল তো মরেই যাবে, বিকজ সেল মেমব্রেনের মধ্যে পোর্স হওয়া মানে আজে বাজে জিনিস সব কিছু ঢুকে যাবে পরে, আর সেলটাকে নষ্ট করে দেবে। তো এটা ট্রানজিয়েন্ট, টেম্পোরারি হতে হবে। টেম্পোরারি পোর্স ইন দ্য প্লাজমা মেমব্রেন অফ সেলস,
These pores in the cell membrane permit the entry of foreign DNA into the cells. ঠিক আছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে পার্টিকেল গান। পার্টিকেল গানটাও বলা হয়েছিল, মনে আছে? ছোট্ট একটা পার্টিকেল নেওয়া হবে, কিসের? মেটেলের পার্টিকেল। জেনারেলি কিসের ইউজ হয় এগুলো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসবে যে পার্টিকেল গানে কোন মেটেল ইউজ হয়। গোল্ড বা টাংস্টেন নেওয়া হলো, তার চারদিকে আমার ফরেন ডিএনএটা আটকে দেওয়া হলো, ঠিক আছে? আটকে দিয়ে তুই একটা সেলের মধ্যে খুব হাই স্পিডে সেটাকে শ্যুট করলি, গান দিয়ে শ্যুট করলি। গান দিয়ে শ্যুট করার পর এই পুরো গোল্ড পার্টিকেলটার এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? গোল্ড পার্টিকেলটা ঢোকার জন্য ফরেন ডিএনএটাও ঢুকে যাবে। গোল্ড পার্টিকেল কিন্তু ওকে কিছু এফেক্ট করবে না, ঠিক আছে? গোল্ড পার্টিকেল ওকে কোনো এফেক্ট, ওর যদি মাথায় আসে যে কেন মেটেলের পার্টিকেলটা ঢুকে গেল, কী হবে, কোনো এফেক্ট করবে না, ওটা পুরো বেরিয়ে যাবে ওদের বডি থেকে। কিন্তু টার্গেট সেলের মধ্যে ফরেন ডিএনএটাও ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি দেখ, নেক্সট হচ্ছে লাইপোজোমস। লাইপোজোমস ওয়ার্ডটাতে কি আছে? লিপিড। লাইপোজোমস ওয়ার্ডটাতে কি আছে দেখ? লিপিড। আর লিপিড মানে কি? ফ্যাটস। অনেক ছোট ছোট ফ্যাট জুড়ে লিপিডস ফর্ম হয়। তো আমাদের যে সেলের লেয়ার আছে, ঠিক আছে, এই যে সেলের কিন্তু সেল মেমব্রেনে লেয়ার আছে এরকম, অ্যাকচুয়ালি দুটো লেয়ার আছে। আর দুটোই লেয়ার কি দিয়ে বানানো? ফসফোলিপিড, ফসফেট আর লিপিড, তো জন্য ফসফোলিপিড বলা হয়। তো তার মানে কি আছে? লিপিড বাইলেয়ার আছে। আমি ফসফেটটা আপাতত ধরছি না, লিপিড বাইলেয়ার আছে, মানে দুটো লেয়ার আছে যেটা লিপিড দিয়ে বানানো, ঠিক আছে? লিপিড দিয়ে বানানো। ডিএনএটা প্রথমে এই লিপিড বাইলেয়ারে ঢুকিয়ে দেওয়া হয়। আমার ফরেন ডিএনএ বা জিন অফ ইন্টারেস্টটা প্রথমে লিপিড বাইলেয়ারে ঢুকিয়ে দেওয়া হয়, ওকে? বা এরকম বাইরে, মানে সেলের বাইরে ল্যাবরেটরিতে তুই কি করলি? লাইবোজোমের এরকম গোল গোল গোলা নিলি, গোল গোল এরকম লাইপোজোমের পার্টিকেল নিলি। এই যে লাইপোজোম, ওই জন্যই নাম, লাইপোজোমের পার্টিকেল নিলি। এটা একটা হতে পারে, বা হতে পারে লাইপোজোমের তুই পার্টিকেল নিলি, ঠিক আছে? লাইপোজোমের পার্টিকেলের সাথে তুই হয়তো ফরেন ডিএনএটা মিশিয়ে দিলি, ঠিক আছে? এই লাইপোজোম, এরকম অনেক তুই লাইপোজোম নিবি, এরকম অনেক লাইপোজোম নিবি, আর এই লাইপোজোমগুলোকে তুই এই সেলের সাথে মিশিয়ে দিবি একটা জায়গায়। এরকম ঘোরাঘুরি করবে সেলটার, এই লাইপোজোমগুলো ঘোরাঘুরি করবে। ঘোরাঘুরি করতে 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 ধর এরকম একটা লাইপোজোম এই সেল মেমব্রেনের কাছে গিয়ে আটকে যাবে। এটা হচ্ছে সেল মেমব্রেন প্লান্টের, সেল মেমব্রেনের কাছে গিয়ে আটকে যাবে। যেই সেল মেমব্রেনে আটকে যাবে, লাইপোজোমটা অ্যাবজর্ব হয়ে সেলের সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে যাবে। যেই সেলের সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে যাবে, কোনো না কোনোভাবে সেলের নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাবে। আর নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গেলে কি হবে? সেলের ডিএনএর সাথে এর ডিএনএটা ইন্টিগ্রেট হয়ে যাবে, ঠিক আছে? এই হলো লাইপোজোম। আর একটা হচ্ছে তুই প্লাজমিড নিলি, প্লাজমিডটাকে তুই অপারেট করে তুই কি করলি? ফরেন জিন ঢোকালি। এটাকে তুই কি তখন বলবি? যেই ফরেন জিন ঢুকিয়ে দিয়েছিস সেটাকে বলবি তুই রিকম্বিনেন্ট প্লাজমিড। তুই এটাকে কি বলবি? রিকম্বিনেন্ট প্লাজমিড। রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে তুই কার সাথে মেশাবি? ক্যালসিয়াম ফসফেটের সাথে তুই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে মেশালি। মেশানোর পর কিছু কিছু ক্যালসিয়াম ফসফেটের গ্রেন বেরিয়ে আসবে, ঠিক আছে? ক্যালসিয়াম ফসফেটের কিছু গ্রেন বেরিয়ে আসবে, যার মধ্যে কি থাকবে? এই রিকম্বিনেন্ট প্লাজমিডটা আটকে যাবে, ঠিক আছে? আটকে গিয়ে রিকম্বিনেন্ট প্লাজমিড আটকে যেতে পারে, বা রিকম্বিনেন্ট প্লাজমিডের ডিএনএটা বেরিয়ে গিয়ে আটকে যাবে। বেরিয়ে গিয়ে আটকে যাওয়ার পর এটা কোনো না কোনোভাবে একটা যে হোস্ট সেল আছে, হোস্ট সেলের মধ্যে ঢুকে যাবে বাই দ্য মেথড অফ এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে সাইটো মানে সেল, কোনো সেলের মধ্যে বাইরে থেকে কিছু ঢোকা মানে হচ্ছে এন্ডোসাইটোসিস। তো এন্ডোসাইটোসিস করে এই ক্যালসিয়াম ফসফেটের গ্রেনগুলো ঢুকে যাবে, ক্যালসিয়াম ফসফেটের গ্রেনের মধ্যেই ফরেন ডিএনএ আটকে থাকে, ঠিক আছে? তো এইগুলো দেখছিস মোটামুটি আগের চ্যাপ্টারেরই কন্টিনিউয়েশন চলছে, নতুন এখনো কিছু আসেনি। আচ্ছা, সিগনিফিকেন্স অফ ট্রান্সজেনিক অর্গানিজম যত অবধি পড়ালাম এগুলো সবই সিলেবাসে এখন অবধি আছে, সিলেবাসে কিছু না থাকলে আমি বলে দেবো, ঠিক আছে? সিগনিফিকেন্স অফ ট্রান্সজেনিক অর্গানিজম, তাহলে আমি ট্রান্সজেনিক অর্গানিজম বানাচ্ছি কেন? আমি গাছের মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে, অ্যানিমালের মধ্যে, এই তিনটে জিনিসের মধ্যে যে বাইরে থেকে জিন অফ ইন্টারেস্ট ঢোকাচ্ছি,
কেন করছে? আমার কি কোনো কাজ নেই, এমনি এমনি করছি না? আগে তো কয়েকটা কারণ বলেইছি, যে আমি যদি এখন ইনসুলিনের জিন ঢুকিয়ে দিই আর আমি সেটাকে ক্লোন করাই, ব্যাকটেরিয়াটাকে ক্লোন করাই, তাহলে যতগুলো ইনসুলিন জিন ঢুকেছে তত বেশি ইনসুলিন প্রোডাকশন হবে। তো সেটা তো একটা আছেই প্রোডাকশনের জন্য। আর কিসের জন্য দেখ, সিগনিফিকেন্সে দেখ। প্রথম পয়েন্টটা, ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া সো ডেভেলপড ক্যান অ্যাক্ট অ্যাজ লিভিং ফ্যাক্টরিজ টু প্রডিউস প্রোটিনস, এনজাইমস, ড্রাগস। যেটা আমি বারবার বলছি, তোর যেই প্রোটিনটা দরকার, যেই ড্রাগটা দরকার, সেই জিনটা তুই ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে আটকে দিচ্ছিস। এবার এই জিনটা ডিরেক্ট করছে সেই প্রোটিনটা প্রোডাকশন করার জন্য। তাহলে এটা কি হলো? লিভিং ফ্যাক্টরি। লিভিং ফ্যাক্টরি কেন? বিকজ দিস ইজ আ ফ্যাক্টরি, দিস ইজ অ্যাক্টিং অ্যাজ আ ফ্যাক্টরি, বাট ইট ইজ আ লিভিং সেল, তো ওই জন্য লিভিং ফ্যাক্টরি। ইন্টারফেরন্স, ইন্টারলিউকিনস হচ্ছে কিছু ধরনের অ্যান্টিবডিজ, যেগুলো আমাদের ডিজিজ থেকে হেল্প করে। ডিটেলস এগুলো জানার আপাতত দরকার নেই। or can break down toxic wastes and environmental pollutants. নেক্সট হচ্ছে ট্রান্সজেনিক প্লান্টস মে হ্যাভ ইনক্রিজ প্রোডাক্টিভিটি। এই পয়েন্টটা তুই বুঝতে পারবি চ্যাপ্টারের শেষের দিকে যখন ট্রান্সজেনিক প্লান্টস পড়বি, দেখবি যে ট্রান্সজেনিক প্লান্টে কী ক্ষতি আছে, কত অ্যাডভান্টেজ আছে। ধর আমি একটা ব্রিঞ্জাল নিলাম, ব্রিঞ্জালের মধ্যে একটা ব্রিঞ্জালে ধর এমন একটা জিন ছিল, যেটার জন্য ব্রিঞ্জালে বারবার পোকা হয়ে যাচ্ছিল। তুই কি করলি? তুই এই জিনটাকে কেটে বের করে দিলি। তুই কি করলি? এমন একটা জিন ঢুকিয়ে দিলি, যার জন্য ওর মধ্যে পোকা তো আর হচ্ছেই না। পোকা কেন হচ্ছে না? বিকজ তুই রেড জিনটা বের করে দিয়েছিস। এই জিনটার জন্যই ওটা উইক ছিল, ওটা সাসেপ্টেবল টু ব্যাকটেরিয়া ছিল, তো ওটা তো আর হচ্ছেই না। তার মধ্যে তুই একটা ভালো জিন ঢুকিয়ে দিয়েছিস, যার জন্য ধর ওর কালারটা খুব সুন্দর হচ্ছে, ফর এক্সাম্পল। ঠিক আছে, তাহলে ওর তো আমি কোনো ক্ষতি করলামই না, ওর ভালো করলাম আমি। তো এই জন্য আমরা ট্রান্সজেনিক প্লান্ট ইউজ করি। স্পেশালি আমরা ইউজ করি যাতে পেস্ট রেজিস্ট্যান্ট হয়, যাতে পোকা টোকা যাতে না ধরে, কালার ভালো করার জন্য, আর ইল্ড ভালো করার জন্য, টেস্ট ভালো করার জন্য, এইসবের জন্য তো হয়ই। কিন্তু বেশিরভাগ কেন হয়? ট্রান্সজেনিক এই যে ইঞ্জিনিয়ারিংটা প্লান্টসের মধ্যে করা হয় পেস্ট রেজিস্ট্যান্স করার জন্য। চ্যাপ্টারের শেষের দিকে পড়বি। ট্রান্সজেনিক অ্যানিমালস কেন? সেম, ধর বেশি মিল্ক প্রোডাকশন করার জন্য, বেশি ফ্লেশ। ধর চিকেনের মধ্যে তুই এমন একটা জিন ঢুকিয়ে দিচ্ছিস যার জন্য পুরো মোটা সোটা হচ্ছে, ভালো ফ্লেশ হচ্ছে, তো সেটা যখন তুই মার্কেটে বেচবি তুই বেশি টাকা পাবি, তো ওই জন্য ওকে ট্রান্সজেনিক করে দেওয়া হচ্ছে। এইসব কারণে ট্রান্সজেনিক অর্গানিজমসের বানানোর অনেক অ্যাডভান্টেজ আছে, মানে অ্যাডভান্টেজ মানুষেরই আছে, বুঝেছিস? ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি। যতটা পড়ালাম বইটা কিন্তু ভালো করে পড়ে নিবি, এতটা ভিডিও পরেও দেখতে পারবি, ভিডিও পজ করে যতটা পড়ালাম ভালো করে বইটা পড়ে নে। দু পাতা মাত্র পড়িয়েছি, এইটুকু ভালো করে পড়ে নে, কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করে নে, তারপর না হয় এগোবি। ঠিক আছে, তাহলে এবার চলে যাচ্ছে একটা নতুন টপিকে, অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি। এটা একটু ডিফারেন্ট, ভালো করে মন দিয়ে শুনবি, অ্যান্ড দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ফার্স্ট পয়েন্টটাই যে আছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার হিউম্যান ইনসুলিন, এটা সিলেবাসে আছে অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন আসে, তাহলে মন দিয়ে শুনবি। আচ্ছা, এই যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছি, ফরেন ডিএনএ ঢোকাচ্ছি, ফরেন জিন ঢোকাচ্ছি, ঠিক আছে, ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাচ্ছি। কেন ঢোকাচ্ছি? যাতে ব্যাকটেরিয়াটা সেই প্রোডাক্টটা অনেক বেশি প্রোডাকশন করতে পারে, সেই ড্রাগটা অনেক বেশি প্রোডাকশন করতে পারে। তো সেই অ্যাপ্লিকেশনটাই এখানে ডিটেলসে বোঝানো আছে একটা এক্সাম্পল দিয়ে। ওকে, তো দেখ কি লেখা আছে। দ্য মোস্ট অবভিয়াস কমার্শিয়াল অ্যাপ্লিকেশনস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর diagnosis of diseases and commercial production or pharmaceuticals for disease therapy, valuable proteins, gene therapy and powerful vaccine. The valuable proteins যে বানানো হচ্ছে এটা নিয়েই ফার্স্ট পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট কি? থেরাপিউটিক ড্রাগস। থেরাপিউটিক মানে কি? যেটা তোর ভালো করছে তোর বডির জন্য, সেটা হচ্ছে থেরাপিউটিক। তো থেরাপিউটিক ড্রাগস বানানোর জন্য আমরা কি করেছিলাম? প্রচুর ব্যাকটেরিয়াল কলোনি বানিয়েছিলাম। প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা আছে, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে সেই জিনটা ঢোকানো আছে, যে জিনটা ড্রাগ বানাবে। তো এরকম অনেক ড্রাগ অনেক কমার্শিয়াল স্কেলে বানানো হয়েছিল। কমার্শিয়াল স্কেলে মানে প্রচুর, ইটস নট লাইক তুই একটা প্লেটে করে এইটুকু ব্যাকটেরিয়ার কলোনি বানালি, ইটস লাইক প্রচুর। আগের চ্যাপ্টার যে পড়েছিস না, বায়োরিয়াক্টরে প্রচুর কমার্শিয়াল স্কেলে এরকম ব্যাকটেরিয়াল কলোনি বানানো হলো।
তাতে কি বানানো হয়েছিল বা হয় এখনো পর্যন্ত? হিউম্যান ইনসুলিন, হিউম্যান গ্রোথ হরমোন, ইন্টারফেরন, এরিথ্রোপয়েটিন, টিস্যু প্লাজমিনোজেন প্রোটিন, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে? আচ্ছা, আমি আগে ইনসুলিনে ঢোকার আগে একটু ইনসুলিনের ব্যাপারে বলে দিই। ইনসুলিন কি কাজ করে বাই দ্য ওয়ে? আর ইনসুলিন আমি অ্যাজ আ ড্রাগ এত কষ্ট করে, এত খরচা করে আমি কেন বানাবো? এই বায়োরিঅ্যাক্টর ইউজ করা, এসব ইউজ করা অত কিন্তু চিপ নয়, ইটস কোয়াইট এক্সপেন্সিভ। আমি কেন বানাবো? ইনসুলিনের কাজ হচ্ছে বডির গ্লুকোজ লেভেলকে নামানো। তুই যখন অনেক গ্লুকোজ খেয়ে ফেলিস, অনেক মিষ্টি খেয়ে ফেলিস, শুধু মিষ্টি না, অনেক খাবার খেলেও গ্লুকোজ তোর পেটে গিয়ে যখন খাবারটা ভাঙবে, তোর ব্লাডে প্রচুর প্রচুর গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, উইচ ইজ নট গুড ফর ইয়োর বডি। ইনসুলিন কী করে? গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেয়। কীভাবে কমিয়ে দেয়? আইদার তোর বডি সেলকে বলবে যত পারো গ্লুকোজ ইউজ করে নাও, যত পারো গ্লুকোজ ইউজ করে নাও, ঠিক আছে? গ্লুকোজ ইউজেজটা বাড়িয়ে দেবে তোর সেলসকে দিয়ে। আইদার সেটা করবে, বা ও এক্সেস গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসাবে স্টোর করে ফেলবে লিভারে। দুটো কাজ করতে পারে, গ্লুকোজটাকে খুব তাড়াতাড়ি ইউজ করাবে অ্যাজ আ ফিউয়েল, বা এক্সেস গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসাবে স্টোর করে দেবে। নাও সাম পিপল হ্যাভ দিস ইনসুলিন ইম্পেয়ার্ড, মানে ওদের জিনটাই ইম্পেয়ার্ড। যেই জিনটা ইনসুলিন বানায় সেই জিনটা ইম্পেয়ার্ড, ইনসুলিনটা কাজ করে না। কিভাবে কাজ করে না? আইদার ইনসুলিন প্রোডাকশন কম, আইদার তার শরীরে ইনসুলিন প্রোডাকশন কম, বা ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কিন্তু তোর বডি সেলসগুলো রিসিভ করতে পারছে না ইনসুলিনটা। তোর বডি সেলস যদি ইনসুলিন রিসিভই না করতে পারে, তাহলে সেই গ্লুকোজটাকে ইউজ করবে কি করে? মানে ইনসুলিনের অর্ডারটাকে বুঝবে কি করে? ইনসুলিন যে অর্ডার করছে গ্লুকোজটাকে ইউজ করো, গ্লাইকোজেনে স্টোর করো, সেই অর্ডারটা বুঝবে কি করে যদি সেলস রিসিভই না করতে পারে? তাহলে ইম্পেয়ারমেন্টটা দুভাবে হতে পারে। এক, প্রোডাকশনই হবে না। আগের তোর এন্ডোক্রাইন, আগের ক্লাসে লাস্ট যে চ্যাপ্টার ছিল এন্ডোক্রাইন, ওখানে ভালো করে এটা বোঝানো ছিল যে দু রকমের ইনসুলিন ইম্পেয়ারমেন্ট হয়, দু ধরনের ডায়াবেটিস হয়, মেলিটাস টাইপ 1, টাইপ 2। একটাতে প্রোডাকশন কম, একটাতে প্রোডাকশন ঠিক থাকে, সেলস রিসিভ করতে পারে না। এবার যদি তাদের মধ্যে ইম্পেয়ার্ড ইনসুলিন হয়, তাদের তখন কি হয়ে যায়? ডায়াবেটিস, কারণ ওদের গ্লুকোজ লেভেলটা কিছুতেই ব্লাডে কমছে না, ইনসুলিন নেই কমানোর জন্য, গ্লুকোজ সারাটাক্ষণ ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে ব্লাডের মধ্যে, তাদের হয়ে যাচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে? তো তাদের ইনসুলিন দরকার ডায়াবেটিসটাকে কমানোর জন্য। ইনসুলিন তখন বাইরে থেকে দিতে হবে, ইনজেকশন দিতে হবে ইনসুলিন। আইদার পিলস হিসাবে দেওয়া হয়, জেনারেলি ইনসুলিনটা ইনজেকশন হিসাবেই দেওয়া হয়। ঠিক আছে? তো এই ইনসুলিনটা যে বাইরে থেকে দেওয়া হচ্ছে, সেটা তো প্রোডাকশন করতে হবে। কোথা থেকে আমি ইনসুলিন নিয়ে এসে পুশ করবো? আমি কি তোর বডি থেকে ইনসুলিন নিয়ে অন্য কারোর বডিতে দেবো? দ্যাট ইজ নট পসিবল। তোর বডিতে যে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে সেটা তোর ব্লাডেই ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? আর তোর বডি এমন কিছু ইনসুলিন প্রোডাকশন করছে না যে আমি সবাইকে দিয়ে বেড়াবো। ইনসুলিনটা তোর বডি থেকে যদি আমি নিও, তোর বডিকে দিয়ে অনেক বেশি প্রোডাকশন করাতে হবে, তবেই আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করাতে পারবো। তো সেই প্রোডাকশনটা কে আমার জন্য করে দেবে? ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমি ইনসুলিনের জিনটাকে ঢুকিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো ইনসুলিনের ব্যাপারে আগে একটু পড়তে হবে, যে একটু জেনে রাখ, যদি আমি জানি না বইতে মনে হয় নেই ইনসুলিনের ব্যাপারে। একই সময় কোয়েশ্চেন আসে, ইনসুলিন তো একটা প্রোটিন, একটা পেপটাইড বলতে পারিস, পেপটাইড বা প্রোটিন, কতগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি? 51 অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। সবই তো অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, পেপটাইড, এগুলো সবই তো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, ঠিক কি না? তো কটা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি? 51। আর ইনসুলিন দুটো চেন আছে, দুখানা ইনসুলিনের চেন আছে, চেন এ আর চেন বি। দুখানা ইনসুলিনের চেন আছে। চেন এতে 21 অ্যামিনো অ্যাসিড আছে, আর চেন বিতে 30 অ্যামিনো অ্যাসিড আছে। দেখ, 51 অ্যামিনো অ্যাসিড হয়ে গেল। ঠিক আছে? এবার এই ইনসুলিনটা প্রথমে যখন তোর বডি প্রডিউস করছে, তোর বডি যখন, আমাদের সবার বডিতে ইনসুলিন প্রডিউস করছে, তবেই না আমাদের সবসময় ডায়াবেটিস হয়ে যাচ্ছে না সবার। ডায়াবেটিস শুধু কারোরই হচ্ছে যাদের ইম্পেয়ারমেন্ট হচ্ছে জিন, না তো সবার বডিতে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে ছোটোবেলা থেকে। আমার বডিতে হচ্ছে, তোর বডিতেও হচ্ছে। তো ইনসুলিন যখন বডিতে প্রথম প্রডিউস হয়, তখন সেটা ইনসুলিন হিসাবে হয় না, তখন সেটা প্রডিউস হয় প্রো ইনসুলিন হিসাবে।
প্রো মানে কি, জাস্ট আগের স্টেপ। প্রো এই জিনিসটা নিশ্চয়ই আগে বায়োলজি যদি পড়ছিস, বায়োলজি পড়াকালীন আগে অনেকবার নিশ্চয় ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিস, অনেকবার পড়েছিস যে কোনো হরমোন বা কোনো এনজাইম প্রোডাক্ট যখন তখনও পর্যন্ত যখন অ্যাক্টিভ হয়নি, যখন ইনঅ্যাক্টিভ স্টেটে আছে, তখন সেটার আগে কি জুড়ে যায়, প্রো জুড়ে যায়। আর যখন প্রো ইনসুলিন থাকে তখন প্রো ইনসুলিনের দুটো চেন থাকে না, প্রো ইনসুলিনের 3টে চেন থাকে। এই যে তুই দেখছিস চেন এ, চেন বি, কিন্তু প্রো ইনসুলিনের দুটো না। প্রো ইনসুলিন যখন ম্যাচিওর হয়ে যাবে, যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন তার শুধু দুটো চেন হবে, চেন এ আর চেন বি। প্রো ইনসুলিনের 3টে চেন। তাহলে আর একটা চেন কি, সেটা আমরা এগোবো। আর একটা চেন হলো একটা সি পেপটাইড চেন, যেটা দরকার পড়ে না। আর একটা চেন হলো সি পেপটাইড চেন। প্রো ইনসুলিনের 3টে চেন আছে। কি কি চেন? 3টে চেন আছে। কি কি চেন? চেন এ, চেন বি আর সি পেপটাইড চেন। ঠিক আছে, এবার দেখ, আমরা যখন প্রডিউস করব ব্যাকটেরিয়াকে দিয়ে, তখন আই ডু নট ওয়ান্ট দিস সি পেপটাইড টু বি প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়া টু, বিকজ সি পেপটাইড থাকা মানে ইনসুলিনটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকা, আর আমি সেটা চাই না। আমি অ্যাক্টিভ ফর্মে ইনসুলিন চাই, আমি ইনঅ্যাক্টিভ ফর্মে চাই না। তো যদি আমি ইনঅ্যাক্টিভ ফর্মে প্রোডাকশানই না করতে চাই, তাহলে আমি কি করব? আমার বডি থেকে, ধর এই একটা হিউম্যান, খুব বাজে হিউম্যান আঁকছি, এই ধর একটা হিউম্যান, এই হিউম্যানের একটা সেলের মধ্যে, এই হিউম্যানের একটা সেল নিয়েছি, এই হিউম্যানের একটা সেলের মধ্যে জিনের মধ্যে কোথাও না কোথাও একটা ইনসুলিন জিন আছে। এই ইনসুলিন জিনটা কি করে? ইনসুলিন প্রোডাকশন করে। কিন্তু যখন হিউম্যানটা ইনসুলিন জিন প্রোডাকশন করছে, তখন কিন্তু ও 3টে চেনই প্রোডাকশন করছে। তাহলে ধর আমি এই জিনটা কেটে আমি এই প্লাজমিডে ঢুকিয়ে দিলাম। প্লাজমিডে ঢুকিয়ে দিয়ে আমি একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিডটা ঢুকিয়ে দিলাম। তোর কি মনে হয় এই জিনটা কি প্রোডাকশন করবে? আমি ব্যাকটেরিয়াকে দিয়ে যদি সিনথেসাইজ করাই প্রোটিন, ও কি প্রডিউস করবে? ও তো 3টে জিনই প্রোডাকশন করবে, কারণ আমি কি জিন ঢুকিয়েছি ওর মধ্যে? সেই জিনটা ঢুকিয়েছি যেটা 3টে চেন প্রোডাকশন করছে। অ্যান্ড আই ডু নট ওয়ান্ট দিস। এবার তাহলে কি করা হয়েছিল? তাহলে ব্যাকটেরিয়াকে দিয়ে আমাদের দেখি, আমি আর একবার জাস্ট অ্যাজ এ জিস্ট বলে দিই, তারপর আমি এগোবো। হিউম্যান বডিতে প্রো ইনসুলিন তৈরি হচ্ছে চেন এ, চেন বি আর সি পেপটাইড ফর্মে, উইচ ইজ ইন দ্য ইনঅ্যাক্টিভ ফর্ম। তাহলে হিউম্যান বডিতে সেটা অ্যাক্টিভ কী করে হয়ে যাচ্ছে? সি পেপটাইডটা রিমুভ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। সি পেপটাইডটা রিমুভ হয়ে গিয়ে যখন শুধু চেন এ আর চেন বি রয়ে যায়, তখন ইনসুলিনটা অ্যাক্টিভ ফর্মে আমাদের বডিতে কাজ করতে শুরু করে দেয়। বাট আমি যদি একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ইনসুলিন জিন ঢুকিয়ে দিই, তাহলে সেই ব্যাকটেরিয়াল জিনটা কি প্রডিউস করবে? প্রো ইনসুলিন তৈরি করবে, পুরোটা তৈরি করবে, চেন এ, চেন বি আর সি পেপটাইড একসাথে। প্রবলেমটা হয়ে যাবে, এই ব্যাকটেরিয়ার প্রডিউস করা প্রো ইনসুলিন থেকে তুই সি পেপটাইডটা মাইনাস করতে পারবি না, যেটা আমরা হিউম্যান বডিতে প্রডিউস করা ইনসুলিনে পারি। হিউম্যান বডি প্রোডাকশনের ইনসুলিনে যেটা আমরা পারি, সি পেপটাইডটা রিমুভ করে দিতে পারি, সেটা ব্যাকটেরিয়াল সেলের যে প্রো ইনসুলিন তৈরি করে ব্যাকটেরিয়াল সেলগুলো জিনটা ঢোকানোর পর, সেইটাতে সি পেপটাইড রিমুভ করতে পারবি না। তাহলে প্রো ইনসুলিনটা তো প্রো ইনসুলিনই থেকে যাবে।
অ্যাক্টিভ তো আর হবেই না, অ্যাক্টিভ হতে পারবে না। সো দিস ইজ নট রিকোয়ার্ড, এটা আমরা চাই না। ইনসুলিনটা প্রো ইনসুলিন থেকে অ্যাক্টিভ কী করে হয় বুঝেছিস? এই হচ্ছে তোর চেন, দেখ তো ছবিতেও আছে, এই হচ্ছে চেন এ চেন বি, এই হচ্ছে তোর চেন এ চেন বি, আর চেন এ আর চেন বিটা কীভাবে জোড়া আছে দেখ, সি পেপটাইড দিয়ে জোড়া আছে, চেন এ চেন বি সি পেপটাইড দিয়ে জোড়া আছে। তুই যেই চেন এটা চেন বি খুলে দিবি, এই সি পেপটাইডটা তুই খুলে দিবি, এরকম দুটো চেন আলাদা হয়ে যাবে, তার মধ্যে ডাইসালফাইড বন্ড হয়ে যাবে, ডাইসালফাইড বন্ড হয়ে যাবে, সি পেপটাইড রিমুভ হয়ে যাবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে করবোটা কি? ব্যাকটেরিয়াল সেল দিয়ে যদি পুরোটা করলে প্রো ইনসুলিন তৈরি হবে, তাহলে করবোটা কি আমরা? আমরা এমন দুটো জিন বের করব, এটা প্রথম বানানো হয়েছিল, দেখ এটা বইতেও লেখা আছে, এলি লিলি বলে একটা আমেরিকান কোম্পানি প্রথম এটা ডিসকভার করেছিল। আচ্ছা, আর একটা কথা বলে দিই, বলছি যখন প্রথম যখন ইনসুলিন ব্যাকটেরিয়াকে দিয়ে প্রডিউস করা শুরু হয়নি, যখন ব্যাকটেরিয়াকে দিয়ে ইনসুলিন জেনারেট করা শুরু হয়নি, তখন পিগস থেকে, ক্যাটেল থেকে ইনসুলিন নেওয়া হতো। কেন? পিগস ক্যাটেলসরা আমাদের মতোই বডিতে ইনসুলিন তৈরি করে, ওদের বডিতে নিজেদের বডিতে ইনসুলিন তৈরি করে। আমরা কি করতাম, ওদের বডি থেকে প্রডিউসড ইনসুলিনটা নিয়ে নিজেদের বডিতে দিতাম, যাদের যেই হিউম্যানের লাগবে সেই হিউম্যানের বডিতে দিয়ে দিতাম। কিন্তু কি হতো বলতো, ইমিউনোলজিক্যাল রেসপন্স হতো। মানে এই যে তোর হাঁচি কাশি এই যে হয়, কেন হয়? তোর বডিতে কোনো ফরেন পার্টিকেল ঢুকছে অ্যাজ আ ভাইরাস, তোর বডি সেটাকে থ্রেট হিসাবে দেখছে, থ্রেট হিসাবে দেখে অ্যান্টিবডিজ তৈরি করতে শুরু করে দিচ্ছে, যেই অ্যান্টিবডিসগুলো সেই অ্যান্টিজেনগুলোকে ডেস্ট্রয় করে দেয়, যে কোনো ফরেন পার্টিকেলকে থ্রেট হিসাবে দেখে। আমি যদি অন্য কোনো বডি থেকে ইনসুলিন নিয়ে নিজের বডিতে দিই, সেই ইনসুলিন পার্টিকেলটাও তো থ্রেট হিসাবে আমার বডি দেখবে, আর আমার বডিতে পুরো অ্যালার্জি হয়ে যাবে, আর আমার বডি সেটাকে ফাইট করতে শুরু করবে, ইমিউনোলজিক্যাল রেসপন্স করে দেবে। তো কোনো লাভ হতো না তাতে। ওই জন্যই প্রথম হিউম্যান ইনসুলিন তৈরি করা হলো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড কোলাই দিয়ে। তাহলে কি করে করা হতো? আমার যদি প্রো ইনসুলিন দরকার নেই, আমি কি করে করব? হিউম্যান ডিএনএ থেকে, ধর এটা হিউম্যান জিনোমে যে ইনসুলিন জিনটা আছে, ইনসুলিন জিনটার মধ্যে ধর এইটুকু পোর্শন চেন এটাকে কোড করে, আর এই পোর্শনটা ধর এই পোর্শনটা চেন বিকে কোড করে। গোটাটা ইনসুলিন জিন, বাট তার মধ্যে কিছুটা জিন চেন এ কোড করে। মানে কি, এই পোর্শনটা কি বানাবে? চেন এ বানাবে না, ও কোড করে, মানে ও কি প্রডিউস করতে অর্ডার করবে? চেন এ, আর ও চেন বি। কি করা হলো, এইটুকু আলাদা করে কাটা হলো, এবার একটা প্লাজমিড নেওয়া হলো, যার মধ্যে চেন এ জিনটাকে ঢুকিয়ে দেওয়া হলো, আর আরেকটা প্লাজমিড নেওয়া হলো, যার মধ্যে চেন বি জিনটাকে ঢুকিয়ে দেওয়া হলো। এবার এইগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো কিসের মধ্যে? ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কি মনে হয় কি হবে এবার? কি মনে হয়? এইবার এই ব্যাকটেরিয়াকে দিয়ে যদি আমি প্রডিউস করাই, এই জিনটা যদি ওর কাজ শুরু করে দেয়, প্রোডাকশন শুরু করে দেয়, তাহলে তুই কি পাবি? এই ব্যাকটেরিয়াটা কি প্রডিউস করবে? অনেক অনেক চেন এ। আর এই ব্যাকটেরিয়াটা কি প্রডিউস করবে? অনেক অনেক চেন বি। আর তারপর কি করা হলো, এই চেন এর একটু পোর্শনকে নেওয়া হলো, চেন বি এর একটু পোর্শনকে নেওয়া হলো, দিয়ে মাঝখানে ডাইসালফাইড বন্ড দিয়ে জুড়ে দেওয়া হলো। সি পেপটাইড আনওয়ান্টেড সি পেপটাইড চেনের কোনো প্রশ্নই রইল না, ওটা প্রোডাকশনই হলো না। আলাদা করে আমি এ চেন বানালাম, আলাদা করে আমি বি চেন বানালাম, দুটোকে জুড়ে দিলাম সালফাইড বন্ড দিয়ে, সি পেপটাইড সেগমেন্ট এখানে থাকলোই না। ঠিক আছে, হোপফুলি ইট ইজ কমপ্লিটলি ক্লিয়ার। আমি একবারটি রিড করে নিচ্ছি, দেখে নে। পেজ নাম্বার 614 genetically engineered human insulin. Insulin hormone used in the treatment of diabetes mellitus was earlier extracted from pancreas of slaughtered pigs and cattle. The animal insulin was found to produce some immunological response
or allergy in certain diabetic patients. The first human insulin was obtained from genetically engineered E. coli in 1983 by an American company, Eli Lilly. এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট। ইট ওয়াজ নেমড হিউমিউলিন। তখনও ইনসুলিন নাম দেওয়া হয়নি। প্রথম হয় না, প্রথম তুই যখন কিছু জিনিস বানাস তখন সেই নামটা দেওয়া হয় না, ওই নামকরণটা পরে হয়। তো হিউমিউলিন প্রথমে নাম দেওয়া হয়েছিল। DNA sequences for chains A and B were introduced in plasmid of E. coli which produced separate chains A and B. A আলাদা করে separate chain A বানালো, A আলাদা করে separate chain B বানালো। দিয়ে এরকমভাবে কি করা হলো? These chains were joined through disulfide bonds to form human insulin and removing a C-peptide segment. Human insulin is a protein formed of 51 amino acids, আচ্ছা দেওয়াই আছে 51 amino acids which are organized into two polypeptide chains A and B. These chains are synthesized together as a single polynucleotide chain called proinsulin. It also has an additional extra stretch of amino acids called C-peptide. The proinsulin molecule, like proenzyme, also needs to be processed before it becomes a fully mature and functional insulin hormone. তো ফাংশনাল হওয়ার জন্য, ম্যাচিওর হওয়ার জন্য সেটার প্রসেসিং দরকার হয়, সি পেপটাইডটা রিমুভ করার দরকার হয়। During maturation, C-peptide is removed and the two strands A and B are connected by sulfide bonds to form the functional insulin. পাশে যে ফিগারটা দেওয়া আছে নিজেরা ভালো করে দেখবি, বুঝে যাবি। আমি যা বুঝিয়েছি সেটাই দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে দেখ, যদি না বুঝিস তারপর আমাকে বল, ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে মেডিকেলি ইম্পর্টেন্ট প্রোটিনস। একই ব্যাপার, এটা আলাদা কিছু না। যেরকমভাবে টিস্যু ইনসুলিনটা বানানো হলো সেভাবেই কিছু কিছু টিস্যু আছে যেগুলো দরকার পড়ে আমাদের বডিতে, সেইগুলো এভাবে বানানো হয়েছিল। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর অ্যান্ড এট্রিয়াল পেপটাইডস, এট্রিয়াল যেগুলো হার্টে লাগে, ঠিক আছে, আর টু মেডিকেলি ইম্পর্টেন্ট প্রোটিনস দ্যাট আর বিং ম্যানুফ্যাকচার্ড বাই দিস টেকনোলজি। The former is a human protein synthesized in minute amounts for dissolved blood clots. Question আমি দেব পরে যখন টেস্ট নেব। প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের কাজ কি? ওর কাজ হচ্ছে this protein is synthesized in minute amounts for dissolving blood clots. It may prove to be effective in preventing heart attack and stroke, যেটা বললাম এক্ষুনি, হার্টের জন্য কাজে লাগে, ঠিক আছে। HL peptides are supposed to help in treating blood pressure and kidney failure, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি আমি আলাদা করে ড্রাগস বানাতে পারি ব্যাকটেরিয়াকে দিয়ে, যাদের মধ্যে এগুলো প্রোডাকশন হচ্ছে না তাদেরকে আমি যদি ইনজেকশন দিয়ে পুশ করে দিই, তারা তাহলে বেঁচে যায়, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপি দিয়ে শুরু করবো। আপাতত এইটুকু ভালো করে দেখ, তারপর জিন থেরাপিতে এগোবি।